আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদ উপলক্ষে অনেকদিন লেট হয়ে গেল নতুন ভিডিও দিতে। আপনাদের ঈদ কেমন কাটলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজ আপনাদের জন্য কথা কম অ্যাকশন বেশি টাইপের একটা সিনেমা নিয়ে হাজির হলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের জাপানের শিনজো নামের একটা ছোট্ট শহর দেখানো হয়। এই শহরে কুমোগামি নামের একজন ডন রাজত্ব করত। তাদের এই গ্যাংয়ের নাম ছিল ইয়াকুজা। আর আজকে যখন কুমোগামি জানতে পারে যে তাদের শহরে নতুন একটা গ্যাং তৈরি হয়েছে, তখন সে রেগে মেগে নিজেরই একজন লোকের মুখ কেটে ফেলে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে ইয়াকুজা গ্যাংয়ের উপরে সাকাতা নামের একজন লোক এসে হামলা করে দেয়। সাকাতা একাই ইয়াকুজা গ্যাংয়ের সবাইকে মারতে থাকে। কুমোগামি এটা জানার পরে জীবন বাঁচিয়ে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই কুমোগামির সবচেয়ে বিশ্বস্ত লোক এসে সাকাতার উপরে হামলা করে দেয়। সাকাতা প্রচণ্ড মার খেলেও এক পর্যায়ে সেই লোকটার হাত কেটে কুমোগামিকে ধাওয়া করে। কুমোগামি তার বন্দুক দিয়ে গুলি করে সাকাতাকে মারার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত গুলি তার দলেরই একজন লোকের গায়ে লেগে যায়। এরপর সাকাতা সম্পূর্ণ ইয়াকুজা গ্যাং এবং কুমোগামিকে ধ্বংস করে দেয়। কিন্তু তখনই সেখানে পড়ে থাকা একজন আহত লোক সাকাতাকে গুলি করার জন্য উঠে দাঁড়ায়, তবে সাথে সাথে পেছন থেকে ফিজুতা নামের আরেকজন লোক গুলি করে আহত সেই লোকটাকেও মেরে ফেলে। আসলে সাকাতা এবং ফিজুতা একসাথে এই কাজগুলো করত। আর আজকে ইয়াকুজা গ্যাংকে ধ্বংস করার পরে ফাইনালি সাকাতা এইসব কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে চাচ্ছিল। ফিজুতা তাকে বলে যে আরও একবার ভেবে দেখো, কিন্তু সাকাতা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এইসব ধ্বংসাত্মক কাজ আর কখনোই করবে না, কারণ এখন তার একটা ছোট্ট পরিবার ছিল। তো ফাইনালি সাকাতা নিজের বাড়িতে ফিরে আসলে আমরা দেখতে পাই এখানে তার স্ত্রী এবং ছোট্ট একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল রিও। তাদের ছোট্ট একটা সুখী পরিবার ছিল, আর সাকাতা তার পরিবারকে সবার থেকে আড়ালে রেখেছিল যাতে করে তার খারাপ কাজের প্রভাব তার পরিবারের উপরে কখনো না পড়ে। কিন্তু সাকাতা যখন ফ্রেশ হতে গিয়েছিল তখনই সে ঘরের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দ্রুত বাইরে এসে দেখে যে তার স্ত্রী এবং সন্তানকে একদল মুখোশ পরিহিত লোক এসে জিম্মি করে ফেলেছে। সাকাতা বুঝতে পারে যে এরা হলো এই শহরের ডিমন গ্যাংয়ের লোক। তো এই গ্যাংয়ের প্রধান সাকাতাকে বলে যে তুমি ইয়াকুজা গ্যাংকে ধ্বংস করে আমার খুবই উপকার করেছো, কিন্তু তুমি যদি একাই ইয়াকুজা গ্যাংকে ধ্বংস করতে পারো তাহলে তুমি ডিমন গ্যাংকেও ধ্বংস করতে পারবে। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সাকাতা নিজের পরিবারকে বাঁচাতে অনেক অনুরোধ করে, কিন্তু সেই গ্যাংয়ের লোকেরা এক এক করে সাকাতার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলে। প্রচণ্ড কষ্টে সাকাতা বলে যে আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দেব, কিন্তু তখন একজন লোক সাকাতার মাথায় গুলি করে তাকেও মেরে ফেলে। আর এভাবেই ধ্বংস করে দেয়া হয় সাকাতার পুরো পরিবারকে। আর পরদিন খবরে ছড়িয়ে দেয়া হয় যে একজন পাগল লোক তার স্ত্রী সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেছে। এখন আমাদের একদম 12 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে মাথায় গুলি লাগা সত্ত্বেও সাকাতা প্রাণে বেঁচে গিয়েছিল, কারণ গুলি তার মাথার এক পাশে লেগেছিল, কিন্তু মস্তিষ্কে সেই ক্ষতর কারণে সাকাতা চিরতরে প্যারালাইজড হয়ে গিয়েছে। আর এখন সাকাতার দেখাশোনা করত তার বন্ধু ফিজুতা, যে কিনা সাকাতাকে মৃতপ্রায় অবস্থায় তার বাড়ি থেকে উদ্ধার করেছিল। তো যাই হোক, ফিজুতা একজন কেয়ারটেকার রেখেছিল সাকাতার দেখভাল করার জন্য, আর সে সাকাতাকে সবার চোখের আড়ালে একটা জায়গাতে লুকিয়ে রেখেছিল যাতে করে বেচারা সাকাতা কোনো গ্যাংয়ের নজরে না পড়ে। আর এখন আমাদের একটা সংবাদ সম্মেলন দেখানো হয়, যেখানে শিনজো শহরের মেয়রকে সাংবাদিকেরা প্রশ্ন করছিল। এখানে মেয়র সবার সামনে একটা বিশাল প্যারাডাইজ প্রজেক্ট উন্মোচন করে, যেখানে একটা বিশাল বিল্ডিংয়ের ভেতরে পার্ক, শপিং মল, বার, ক্যাসিনো সব কিছুই থাকবে। এটা হবে শিনজো শহরের সবচেয়ে বড় ট্যুরিস্ট প্লেস। কিন্তু এইসব কথার মাঝে একজন সাংবাদিক বলে ওঠে, মিস্টার মেয়র, সব কিছুই ঠিক আছে, কিন্তু শহরে প্রতিনিয়তই বিভিন্ন ক্রাইম হচ্ছে, যার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আর এই শহর থেকে ইয়াকুজা গ্যাং ধ্বংস হবার পরে নতুন করে ডিমন গ্যাং মাথা চারা দিয়ে উঠেছে। আপনি তাদের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ কেন নিচ্ছেন না? আর আমার কাছে প্রমাণ রয়েছে আপনার মেয়র হবার পেছনে আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় হাত রয়েছে। কথাগুলো শুনে মেয়র স্তব্ধ হয়ে যায়। সে কোনো রকমের সাংবাদিককে থামিয়ে দিয়ে সেদিনের মতো সম্মেলন শেষ করে। এদিকে রাতের বেলা আমরা সেই সাংবাদিককে দেখতে পাই, যে কিনা গল্পের শুরুতে গ্যাংস্টার কুমোগামির হাতে মুখ কেটে ফেলা সেই লোকটার সাথে কথা বলছিল। সাংবাদিক এই লোকটার কাছ থেকে ডিমন গ্যাংয়ের ব্যাপারে কিছু তথ্য নিচ্ছিল, কিন্তু তখনই সেখানে মুখোশ পরে ডিমন গ্যাংয়ের বেশ কিছু লোক এসে সেই সাংবাদিক এবং ইয়াকুজা গ্যাংয়ের সেই লোকটাকে মেরে ফেলে।
এদিকে প্যারালাইজ সাকাতাকে একটু খোলা পরিবেশে নেবার জন্য তার কেয়ারটেকার যখন তাকে বাইরে নিয়ে এসেছিল, তখনই অতর্কিতে একজন লোক এসে সাকাতার হাতে ছুরিকাঘাত করে। আমরা দেখতে পাই এই লোকটা ছিল ইয়াকুজা গ্যাংয়ের সেই লোকটা যার হাত সাকাতা কেটে ফেলেছিল। কিন্তু লোকটা সাকাতার এমন খারাপ অবস্থা দেখে তাকে খুব বেশি না মেরেই সেখান থেকে চলে যায়। আর এরপর আহত সাকাতাকে হাসপাতালে ভর্তি করা হয়, আর তার উপরে নজরদারি করার জন্য দুজন পুলিশ অফিসারকে সেখানে পাহারা দিতে রাখা হয়। এই পুলিশ অফিসারদের প্রধান মিস্টার শিনো সাকাতাকে দেখতে হাসপাতালে চলে আসে, আর তিনি এই দুজন জুনিয়রকে পাঠিয়ে দিয়ে একা একাই সাকাতার ঘরে ঢুকে পড়ে। আর এখানে আমরা জানতে পারি যে অফিসার শিনো আসলে ডিমন গ্যাংয়েরই একজন লোক। সে এখানে এসেছিল সাকাতাকে চিরতরে মেরে ফেলতে। আসলে সাকাতার পরিবারকে যেদিন মারা হয় সেদিন শিনো সেখানে উপস্থিত ছিল। এদিকে সাকাতা শিনোর সেই মুখোশটা দেখে প্রতিশোধের আগুনে জ্বলে নিজের শরীরের সকল শক্তি ফিরে পায়। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে অফিসার শিনোর উপরে হামলা করে দেয়। সাকাতা কোনোভাবেই শিনোর সাথে পেরে উঠছিল না, কিন্তু তবুও স্ত্রী সন্তানের কথা মনে করে সে কোনো রকমে অফিসার শিনোকে সেখানে মেরে ফেলে। আর এদিকে সাকাতার সাথে দেখা করতে তার বন্ধু ফিজুতা এখানে চলে এসেছিল। আর সে সাকাতাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সাকাতা নিজের শক্তি ফিরে পেয়েছে। সে হেঁটে হেঁটে ফিজুতার দিকেই আসছিল। সাকাতা এখন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলা সেই ডিমন গ্যাংকে চিরতরে ধ্বংস করে দিতে চায়। এরপর আমরা দেখতে পাই একজন মুখোশ পরিহিত লোক মেয়েদেরকে দিয়ে বিভিন্ন মাদকদ্রব্য তৈরি এবং প্যাকিংয়ের কাজ করাচ্ছিল। এছাড়াও আরেকজন মুখোশ পরা লোক দেশের বিভিন্ন স্থান থেকে কিডন্যাপ করা মেয়েদেরকে দেশের বাইরে পাচার করছিল। আর এদের মুখোশ দেখে বোঝা যাচ্ছিল যে এই সব অবৈধ কাজ হচ্ছে ডিমন গ্যাংয়ের আন্ডারে। এদিকে সাকাতার প্রতিশোধ পূরণ করার জন্য তার বন্ধু প্ল্যান করে সাকাতাকে একটা ব্যাগে তুলে সে মাদকের গোডাউনে নিয়ে আসে আর ডিমন গ্যাংয়ের লোকদের হাতে তুলে দেয়। অজ্ঞান হয়ে সাকাতা সেই গোডাউনের ভেতরে গেলেও সুযোগ বুঝে সে জেগে ওঠে আর সেই গোডাউনে থাকা সকল গ্যাং মেম্বারদেরকে নির্মমভাবে মারতে থাকে। এদিকে ফিজুতা সেই কেয়ারটেকার সহ এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই গোডাউনের দারোয়ানকে কল দিয়ে জানানো হয় যে সাকাতা তাদের উপরে হামলা করেছে। কথাটা শুনেই সেই দারোয়ান ফিজুতা আর সেই কেয়ারটেকারের উপরে গুলি করে দেয়। বেচারা কেয়ারটেকার সেখানে মারা যায়, কিন্তু ফিজুতা গুলিবদ্ধ অবস্থাতেই সেই গার্ডকে মেরে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সাকাতা ফ্যাক্টরির ভেতরে খুঁজে খুঁজে ডিমন গ্যাংয়ের লোকদেরকে মারতে থাকে। এসব কিছু দেখে এই ফ্যাক্টরির মালিক সেই মুখোশ পরিহিত লোকটা বাইরে পালিয়ে যায় আর এই পুরো ফ্যাক্টরিটাই বোমা দিয়ে উড়িয়ে দেয়। এতে করে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সে তাদের গ্যাংয়ের লিডারকে কল দিয়ে বলে, লিডার, আমি সাকাতাকে মেরে ফেলেছি, কোনো চিন্তা করবেন না। তখনই সাকাতা কম্বল মুড়ি দিয়ে সেই বিল্ডিংয়ের ভেতর থেকে বেরিয়ে আসে। মুখোশ পরা লোকটা ভয়ে দ্রুত বন্দুকে গুলি লোড করতে থাকে সাকাতাকে মারার জন্য, কিন্তু তখনই ফিজুতা গাড়ি দিয়ে আঘাত করে সেই লোকটাকে সরিয়ে দেয়। আর তারপর সে আহত অবস্থাতেই সাকাতাকে বলতে থাকে, বন্ধু, আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই তোর পরিবারকে মরতে হয়েছে। আমি তোর ঠিকানা দিয়েছিলাম ডিমন গ্যাংকে, কিন্তু ওরা আমাকে কথা দিয়েছিল তোদের কোনো ক্ষতি করবে না। এসব কথা শুনে রেগেমেগে সাকাতা তার বন্ধুকেও মেরে ফেলে। এরপর সাকাতা খেয়াল করে যে গাড়ির আঘাত পেলেও সেই মুখোশ পরিহিত লোকটা এখনও বেঁচে আছে, তাই সে ওই লোকটাকে জিম্মি করে প্রচুর টর্চার করতে থাকে। সে আসলে ওই লোকটার কাছ থেকে জানতে চায় যে তাদের বসকে, কিন্তু লোকটা এতটা মার খাওয়া সত্ত্বেও সাকাতাকে কিচ্ছু বলে না। তখনই সেই লোকটার কাছে তার বস কল করে আর সেই কল রিসিভ করে সাকাতা। তখন সেখানে আমরা জানতে পারি যে এই ডিমন গ্যাংয়ের প্রধান আসলে এই শহরের মেয়র ছিল। সে নিজেই মুখোশ পরে এই গ্যাং পরিচালনা করত। তো যাই হোক, মেয়র সাকাতাকে বলে, তুমি যে বেঁচে যাবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, তোমাকে একটা ভালো খবর দেই, তোমার মেয়ে রিও এখনও বেঁচে আছে। ওকে আমি নিরাপদে একটা জায়গাতে রেখেছি। তুমি আমার লোকেদেরকে মারা বন্ধ না করলে তোমার মেয়েকে কিন্তু মরতে হবে। সুতরাং এইসব ধ্বংসলীলা এক্ষুনি বন্ধ করে দাও। সাকাতা কথাগুলো শুনলেও মানে না, কারণ সে বেঁধে রাখা সেই লোকটাকে এখানেই মেরে ফেলে। এরপর আমাদের সাকাতার মেয়ে রিওকে দেখানো হয়, যাকে ডিমন গ্যাংয়ের একজন লোক লালন পালন করেছিল। সুমো নামের এই লোকটা রিও আরেকটু বড় হলে তাকে বিদেশে পাচার করতে চাচ্ছিল, কিন্তু রিও সুমোকেই নিজের বাবা ভাবত। তো যাই হোক, এরপর আমাদের তাকিগাওয়া নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যার বাড়িতে হঠাৎ করে সাকাতা এসে হাজির হয়। আসলে এই পুলিশ অফিসার সাকাতার অনেক ভালো বন্ধু ছিল, তাই সাকাতা তার কাছে নিজের মেয়েকে খুঁজে বের করার জন্য সাহায্য চাইতে এসেছে।
তো পুলিশ অফিসার জানায় যে ডিমন গ্যাংয়ের নামে একটা নামি দামি হোটেল রয়েছে, যেখানে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন অবৈধ কাজ করানো হয়। হতে পারে ওই হোটেলেই সাকাতার মেয়েকে রাখা হয়েছে। কথাগুলো শুনে এক মুহূর্ত দেরি না করে সাকাতা সেই হোটেলে চলে যায় তার মেয়েকে খুঁজতে। সে বেশ কয়েকজন গার্ডকে মেরে হোটেলের একটা রুমে ঢুকে পড়ে, যেখানে সত্যি সত্যি তার মেয়ে এক কোনায় লুকিয়ে পড়েছিল। স্বাভাবিকভাবে রিও তার বাবাকে চিনতে পারেনি। সে ভেবেছিল যে এই লোকটা হয়তো তাকে মারতে এসেছে। এখানে সাকাতা তার মেয়ের পুরনো ছবিগুলো দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ঘরের ভেতরে সুমো চলে আসে। সে সাকাতাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঘরের কোণাতে রিওকে দেখে সে উল্টে সাকাতাকেই বলতে থাকে, তুমি এমনটা কেন করছো সাকাতা? আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছে? সুমোর কণ্ঠ শুনে সাকাতার মনে পড়ে যায় যে এই লোকটাই তার স্ত্রীকে গুলি করেছিল। তাই সুমোকে সে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে রিও তীর ধনুক তাক করে তার আসল বাবাকে জিম্মি করে ফেলে। সে না বুঝেই নিজের নকল বাবাকে বাঁচানোর জন্য আসল বাবার বুকে তীর ছুঁড়ে দেয়। আর সেই সুযোগে সুমো সাকাতাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। কিন্তু ততক্ষণে সাকাতাকে বাঁচিয়ে নিয়েছিল সেই পুলিশ অফিসার। সে দ্রুত সাকাতাকে নিজের গাড়িতে করে অনেক দূরে নিয়ে চলে যায়। আসলে অনেক বছর আগে একবার সাকাতাও তার জীবন বাঁচিয়েছিল, এই জন্য সে সাকাতাকে এতটা সাহায্য করছে। তো যাই হোক, তখনই আবার মেয়র সিসি ক্যামেরা দেখে তাকিগাওয়াকে চিনে ফেলে। সে বুঝতে পারে যে অফিসার তাকিগাওয়া সাকাতাকে সাহায্য করছে। তাই সে তাকিগাওয়াকে কল করে সাকাতার সাথে কথা বলতে চায়। আর এবার মেয়র সাকাতাকে বলে, অনেক হয়েছে লুকোলুকি, যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে প্যারাডাইসে এসে দেখা করো। তো যাই হোক, এখন সাকাতা নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজের সিক্রেট একটা জায়গাতে চলে যায়, যেখান থেকে সে নিজের পছন্দের কিছু অস্ত্র আর নিজের পছন্দের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তার পরিবার হত্যার প্রতিশোধ নিতে। এদিকে সেই প্রপার্টিতে রিওকে আলাদাভাবে আটকে রাখা হয়েছিল, আর সকল গার্ডেরাও প্রস্তুত হয়েছিল সাকাতাকে মারার জন্য। কিন্তু সাকাতা তাদেরকে বলদ বানিয়ে অন্য দরজা দিয়ে ঢুকে পড়ে আর এক এক করে সবগুলো গার্ডকে মারতে শুরু করে। সবাইকে মারতে পারলেও এক পর্যায়ে মুখোশ পরে সুমো তার সামনে চলে আসে। সুমো এবং সাকাতার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে সাকাতা সুমোকে মেরে লিফট দিয়ে উপরে উঠে আসে। সেখানে তার সাথে তার মেয়ের দেখা হয়ে যায়, কিন্তু রিও তার বাবাকে চিনতেই পারে না। সাকাতা তার মেয়েকে বিভিন্ন কথা বলে বুঝাতে থাকে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। আর তখনই পেছন থেকে কেউ একজন এসে গুলি করে সাকাতাকে অজ্ঞান করে ফেলে। এরপর সাকাতা এবং রিওকে ধরে নিয়ে আসা হয় মেয়রের সামনে। আর এখানে সবার সামনে মেয়র স্বীকার করে নেয় যে সে নিজেই আসলে এই শহরের ডিমন, আর এখন সে সাকাতা আর তার মেয়েকে মেরে ফেলবে। এমন অবস্থা দেখে সাকাতা অসহায়ের মতো মেয়রের কাছে অনুরোধ করতে থাকে। আর এই সব কিছু দেখে রিওর মনে পড়ে যায় যে ছোটবেলাতেও তার বাবা তাকে বাঁচানোর জন্য এভাবেই অনুরোধ করেছিল, আর সৌভাগ্যবশত সেদিন রিওর পুতুলে গুলি লেগেছিল বলে সে প্রাণে বেঁচে গিয়েছিল। ফাইনালি সে তার বাবাকে চিনতে পারে, আর তখনই সাকাতাকে বাঁচানোর জন্য সেখানে তার বন্ধু পুলিশ অফিসার এসে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে দেয়। আর ফাইনালি সে সাকাতাকে বাঁচিয়েও নিতে পারে। এরপর আবারও সেই মুখোশ পরিহিত লোকেদের সাথে সাকাতার লড়াই শুরু হয়ে যায়। সে সবাইকে মারতে পারলেও একজন লোককে কোনোভাবে মারতে পারছিল না। তার অভিজ্ঞতা আর তীব্রতার কাছে সাকাতা বারবার হেরে যাচ্ছিল, কিন্তু তবুও সে তার মেয়েকে বাঁচানোর জন্য সেই লোকটাকে এক নির্মম আঘাত করে ফেলে। আর এখন সেই লোকটার মুখোশ খুললে আমরা দেখতে পাই যে সে আসলে মেয়রের যমজ ভাই ছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মেয়র সুনোহারার একজন যমজ ভাই ছিল সুকোহারা। আর ছোটবেলা থেকে সুনোহারা তার ভাইকে শুধু হুকুম করত, আর তার ভাই সুকোহারা তাকে এতটাই ভালোবাসতো যে সকল হুকুম একজন চাকরের মতো মেনে চলত। এখানে সুনোহারা তার ভাইকে মরতে দেখে প্রচণ্ড রেগে যায়, আর ফাইনালি নিজের মুখোশ পরে সাকাতার উপরে হামলা করে দেয়। সাকাতা এমনিতে অনেক আহত ছিল, তাই সে সুনোহারার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। আর এই সুযোগে মেয়র সাকাতার একটা হাতই কেটে ফেলে। কিন্তু এত ভয়ঙ্কর গুরুতর আহত হওয়া সত্ত্বেও সাকাতা তার মেয়েকে বাঁচানোর জন্য মেয়রের সাথে লড়াই করতে থাকে, আর সে ফাইনালি মেয়রের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এত কিছুর পর যখন ফাইনালি রিও সেখানে চলে আসে, তখন সাকাতা অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনও সুমো নামের সেই লোকটা বেঁচেই ছিল। সে সাকাতাকে গুলি করে চিৎকার করে বলতে থাকে, রিও, আমি তোমার আসল বাবা, আমি তোমাকে লালন পালন করেছি। কিন্তু কথা শেষ হবার আগে পেছন থেকে সাকাতা সেই লোকটাকেও মেরে ফেলে।
আর অবশেষে মৃত্যুর আগ মুহূর্তে সাকাতা তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, ভালো থেকো। এই কথা শেষ হবার সাথে সাথে সাকাতার জীবনও শেষ হয়ে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস সহ অনেক লোকেরা চলে আসে, আর আমরা দেখতে পাই যে এই ঘটনাতে মেয়র মারা গেলেও তার যমজ ছোট ভাই কোনো রকমে বেঁচে গিয়েছিল। আর সে কিছুটা সুস্থ হবার পরে এই সব কিছুকে একটা সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে তার ভাইয়ের পরিবর্তে নিজেই এই শহরের মেয়রের জায়গা দখল করে নিয়েছিল। এত বছর নিজের ভাইয়ের গোলামি করার পরে ফাইনালি সুকোহারা এই শহরের দায়িত্ব পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর এখন সে নিজে লিডারের মাস্ক পরে ডিম্যান গ্যাংকে পুনরায় গঠন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেখানে রিও চলে আসে, আর সে একের পর এক তীর চালিয়ে সুকোহারাকে সেখানে মেরে তার বাবাকে হত্যার প্রতিশোধ নেয়, আর এই শহরটাকেও বাঁচিয়ে নেয় এইসব রাক্ষসদের হাত থেকে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ঈদের ব্যাপারটা শেয়ার করতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।